সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান, আর আলোচনার জন্য আমার সাথে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন অ্যাডভোকেট আসাদুল করিম শাহিন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহপ্রচার সম্পাদক। বাম দিকে আছেন সাংবাদিক মোহাম্মদ ইমরান হোসেন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কাজের ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 12 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 হরতাল সমর্থনে মিছিল, 54 জন গ্রেফতার, তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড। 2012 তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়ার তাগিদ খালেদা জিয়ার। 2014 জিয়া হত্যার কথা শেখ হাসিনা জানতেন, তারেক রহমান। 2015 ছাত্রলীগ নিয়ে নাড়াচাড়া করবেন না, সাংবাদিকদের নাজমুল। 2016 দুই বোনকে গণধর্ষণ, ভিডিও ইন্টারনেটে। 2018 আজ খালেদা জিয়াকে নেওয়া হবে বঙ্গবন্ধু মেডিকেলে। 2022 নারায়ণগঞ্জে গার্মেন্টসের ভেতরে নারী শ্রমিক গণধর্ষণের শিকার। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট আসাদুল করিম শাহিন, আপনার কাছ থেকে। 2012 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়ার তাগিদ বেগম খালেদা জিয়ার। বেগম জিয়ার এই পরামর্শ শুনলে দেশের পরিস্থিতি আজকে এমন অবস্থায় কি দাঁড়াতো কিনা? আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো সেই 82 সাল থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তত্ত্বাবধায়কের প্রশ্নটা আসে যখন এরশাদের বিরুদ্ধে যখন ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল, এবং সেই আন্দোলনের এক পর্যায়ে যারা ফ্যাসিস্ট, ওরা কিন্তু গোপনে চুক্তি করে এরশাদের সঙ্গে গিয়েছিল, কিন্তু 86 নির্বাচনে, এবং জামাতও গিয়েছে। গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ওনার যে স্ট্যান্ড ছিল গণতন্ত্রের জন্য, সেখান থেকে কিন্তু উনি যান নাই। এরপরে তো একটা বেসিক আন্দোলন হলো 90-এর আগে এবং 90-এর পরে, ধরেন 90-কে কেন্দ্র করে তো বড় আন্দোলন হলো। সেই আন্দোলনের 3টা যে জোট, তার রূপরেখা ছিল যে একটা তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন করব, সুন্দর একটা নির্বাচন করব। কিন্তু হাসিনার মনে কিন্তু আসলে এসব ছিল না। তার ইচ্ছা ছিল যে যে কোনো উপায়ে আমি যদি একবার ক্ষমতা যেতে পারি, ক্ষমতা আর আমি কখনো ছাড়বো না। তারপরে কি হলো, নির্বাচন হলো, এবং সে ভেবেছিল যে সে মনে হয় অধিকাংশ আসনই পাবে, কিন্তু আসলে বাস্তবে তো তা হয়নি। সেখানে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছিল। আওয়ামী লীগ কখনোই, যদিও তিনি কিন্তু এই তত্ত্বাবধায়কের দাবিতে জামাতকে সাথে নিয়ে আন্দোলন করেছিলেন। তার অন্তরে ছিল এক আর মুখে ছিল আর এক। অন্তরে ছিল তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা, আর মুখে ছিল তত্ত্বাবধায়ক সরকার। যখন আপনার বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়, তখন কিন্তু দেশনেত্রী বলেছিলেন যে ঠিক আছে, আপনারা আসুন সংসদে, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের একটা স্থায়ী রূপ দেব এবং আমরা এই বিলটা নিয়ে আসবো। যখনই ম্যাডাম এই প্রস্তাব দিলেন, তখন ওনারা সংসদ থেকে পদত্যাগ করলেন। একটা সারা দেশে একটা অচল অবস্থা, যে কারণে 96-এর 15 ফেব্রুয়ারির যে নির্বাচনটা হয়েছিল, সেটা তো এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাশ করার জন্য। এবং যেদিন বিলটা পাশ হয় সেদিন বিকেলেই কিন্তু উনি
জনসভা এসেছেন ওই ক্ষমতার মসনদ থেকে। আওয়ামী লীগ বলে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই, তো ওরাই তো বাতিল করলো, ওরাই তো, যেখানে সবাই বলল দেশের সমস্ত মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এবং বিচারককে দিয়ে, যে খায়রুল হককে দিয়ে সেটা করালো সে, এবং খায়রুল হক সে নিজেও বলেছিল ঠিক আছে তাহলে আর দুটা হোক, তাও তো সে একদিনে সে রায় চেঞ্জ করে দিল একদিনে। সে হচ্ছে একটা ফ্যাসিস্ট, তার কোনো গণতন্ত্রের প্রতি মানে নিজের স্বার্থের বাইরে কোনো কিছু ভাবেন না। একদম। তার বাবাও ছিল একজন ফ্যাসিস্ট। 70-এর নির্বাচনে, যে 70-এর নির্বাচনে বাঙালিরা ম্যান্ডেট পেল রাষ্ট্রক্ষমতা, সেই নির্বাচনেও কিন্তু ব্যাপক কারচুপি হয়েছে। আপনি যদি 73-এর নির্বাচন তো হেলিকপ্টারে করে আপনার নিয়ে এসেছিল, ওই যে মেজর আব্দুল জলিলের নির্বাচনী এলাকা থেকে জোর করে আপনার ব্যালট নিয়ে এসেছে। ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ জাসদের প্রার্থী মুস্তাকের সাথে, সেই মুস্তাককে জিতানোর জন্য শেখ মুজিবের নির্দেশে ব্যালট ঢাকায় আনা হয়েছে। তারপর ধরেন যে আপনাদের ডাকসু ইলেকশন হলো, সেই ডাকসু ইলেকশনের ব্যালট ছিনতাই করা হলো, সেখানে জাসদ ছাত্রলীগ যে মাহবুবুল হক, তাকে, সে তো নির্বাচিত, তাকে হতে দেওয়া হয়নি। মানে আওয়ামী লীগটা হচ্ছে, এখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে ভাষা নেই। শেখ মুজিব এই আওয়ামী লীগকে দখল করেছিল, এবং তারপর থেকে যে সে যে ফ্যাসিজম, তারপরে যত ধরনের কুকীর্তি দেশে করেছে এবং গণতন্ত্র বিরোধী কাজ করেছে, সব ইতিহাস তো আছে দেশে, সেগুলো অনেক বইও বেরিয়েছে। ইমরান হোসেন, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের ওই দাবিটি মেনে নিলে তো দেশে গণতন্ত্র থাকতো বা শেখ হাসিনার রাজনীতি করবার সুযোগ থাকতো, কিন্তু তিনি এই ভয়ঙ্কর পথ কেন বেছে নিলেন? 90-এর পরে আওয়ামী লীগ মন্ত্রিসভাও গঠন করে ফেলেছিল, সম্ভাব্য যে 91 নির্বাচনে তারা বিজয়ী হলে কারা কোন মন্ত্রণালয়ে যাবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে বিএনপির তখন কোনো জেলা কমিটিও ছিল না যতদূর আমরা জানি, বিএনপি ক্ষমতায় চলে আসে। তো 96-তে আওয়ামী লীগের যে জেনারেল নাসিমকে দিয়ে তারা কু করানোর চেষ্টা করেছে, মহিউদ্দিন আলমগীরকে দিয়ে জনতার মঞ্চ তৈরি করেছে, বিভিন্নভাবে তারা কিন্তু চেষ্টা করেছে, এবং একটা সাংবিধানিক সংকট তৈরি করার কারণে বিএনপি বাধ্য হয়েছিল 15 ফেব্রুয়ারি ইলেকশন করার জন্য। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে বিএনপি কিন্তু মানে সংসদ বিলুপ্ত করে দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন আবার করেছিল। তো সেই নির্বাচনেও আপনি যদি দেখেন আওয়ামী লীগ, কেন আমি একটু বলি, সেই নির্বাচনে আমি দুইটা এক্সাম্পল দেই। যেমন ঢাকায় তখন মেজর মান্না তেজগাঁ রমনাতে উনি শেখ হাসিনার সাথে 91 ইলেকশনে জিতেছিলেন, পরবর্তী ইলেকশনে ডাক্তার ইকবালের কাছে উনি হেরেছেন, কিন্তু সেটা নিয়ে তিনি মামলা করেছেন। সেই মামলায় হাইকোর্টের রায় হতে হতে অবশ্য পরবর্তী 2001 সালে ইলেকশন হয়ে গেছে, 152টা কেন্দ্রের নির্বাচনী ফলাফল বাতিল করা হয়েছিল। তার মানে সুষ্ঠু ইলেকশনে বেসিক্যালি মেজর মান্নানি পাশ করেছিলেন বিএনপির প্রার্থী। আপনি যদি যান মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার আসন, যেখানে নুরুল হুদা বিএনপির সময় সংস্থাপন প্রতিমন্ত্রী ছিলেন, তিনি 96 ইলেকশনের সময় দুপুর 12টার সময় ঢাকাতে প্রেস ক্লাবে এসে সাংবাদিক সম্মেলন করেছিলেন যে সকল কেন্দ্র দখল হয়ে গেছে মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ের নেতৃত্বে। এটা আমি বলতেছি এই কারণে, দেখেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো রেকর্ড নাই। 2008 সালের নির্বাচন এটা একটা সেট পিস ছিল, আমরা জানি আওয়ামী লীগকে ক্ষমতা বসানো হবে, আর বাকি 3 নির্বাচন তো আমরা জানি কি হয়েছে। সো আওয়ামী লীগ জানে যে নিরপেক্ষ কোনো সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন করলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের আসলে ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। কিন্তু আওয়ামী লীগের তো রাজনীতি করবার বয়স অনেক, দীর্ঘ তাদের রাজনৈতিক ক্যারিয়ার। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি দেখেন, কিন্তু তারা জন আস্থা অর্জন করতে ব্যর্থ হলো কেন? ব্যর্থতার কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের, ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান কিন্তু 70-এর নির্বাচনের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসে পড়েছিলেন, কিন্তু তখন উচিত ছিল বেশি বাংলাদেশের নির্বাচন না, যদি একটা জাতীয় সরকার হতো তারপরে নির্বাচন হতো, তিনি যদি সেই প্রক্রিয়া আসতেন, এবং 73-এর নির্বাচনে ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা। সো মানুষের যে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের যে ইতিহাস, সেইখানে বেসিক্যালি জনগণের রায়ের প্রতি তাদের শ্রদ্ধা নাই। তারা যে কোনোভাবে হোক তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য জোর জবরদস্তি, জুলুম চাপিয়ে দেওয়া, এগুলো করতো। দিস ইজ দ্য থিং, দ্যাটস ওয়াই আওয়ামী লীগ কখনো জনগণের প্রকৃত অর্থে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে নাই। এখানেই তাদের ভীতি, এবং এই জন্যই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে কখনো চায় না। আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু আলোচনা শুনতে চাই। 2013 সালের একটি খবর, বিএসএফ এর গুলিতে বেনাপোলে 2 ব্যবসায়ী নিহত। বেনাপোলে ব্যবসায়ী হত্যা ভারতের প্রতি হাসিনা সরকারের গোলামীর নীতির ফল কিনা? দেখুন, ভারতের সাথে বাংলাদেশের প্রায় 4100 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। আপনি যদি শান্তিকালীন সময়ে পৃথিবীর কোনো সীমান্তে এত মানুষ হত্যা হয় না, সম্ভবত এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। এখন আমরা যদি দেখি যে 2000 সাল থেকে 2010 পর্যন্ত প্রায়
সহস্রাধিক লোককে ভারত সীমান্তে গুলি করে হত্যা করেছে। শুটার সাইট নীতি তারা, যেটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গত 16 বছরে এই সংখ্যাটা প্রায় 600-র কাছাকাছি। বিষয়টা হচ্ছে যে যেখানে আমরা দেখেছি যে 2001 সালে রৌমারী এবং পাদুয়ার যুদ্ধে, বেরুবাড়ির যুদ্ধে ক্লিন ভিক্টরি ছিল বাংলাদেশের, কারণ এই দুই যুদ্ধেই ভারতই প্রথম শান্তি হামলা চালায় ভারত, কিন্তু প্রথমেই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ভারত। তো এটা সামরিক বাহিনীর পদ্ধতি বা নীতিগত বিষয়, যারা আগে শান্তির প্রস্তাব দিবে, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ধরে নিতে হবে, তারা পরাজিত হয়েছেন। আমাদের জি হ্যাঁ, আমাদের দিস ইজ ট্রেডিশন। তো আমাদের বিডিআর সীমান্তে অনেক শক্তিশালী বাহিনী ছিল, কিন্তু সেটাকে আমরা দেখি যে 2009 সালের 25 ফেব্রুয়ারিতে বিডিআরকে কীভাবে ধ্বংস করা হয়েছে, আমাদের সেনাবাহিনীকে কীভাবে ধ্বংস করা হয়েছে। মূলত ভারতীয় আগ্রাসনকে হাসিনা বাংলাদেশে পার্মানেন্টলি তার ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করেছে, ভারতের আধিপত্যটাকে ব্যবহার করেছে। এই সীমান্ত হত্যাকাণ্ড তার মধ্যে একটা ছিল। আমরা যেখানে দেখেছি আমাদের সীমান্ত বাহিনী যুদ্ধে জয়লাভ করে, সেখানে গত 16 বছরে আমরা দেখেছি সীমান্তে এক রাউন্ড গুলিও হয়নি। আবার এই 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে আবার দেখেন সীমান্ত পরিস্থিতি কিন্তু ভিন্ন। আমরা দেখেছি সেখানে এখনকার বিজিবি, আমি বিডিআরই বলবো, আমি বিডিআর বলতে পছন্দ করি, বিডিআর এবং জনসাধারণ মিলে প্রত্যেকটা সীমান্ত পাহারা দিচ্ছে। ভারত যদি, আমাদের এইখানে এমনও ঘটনা আছে, আমাদের এখান থেকে 2 জনকে ধরে নিয়ে গেছে আমাদের জনগণ, আবার ভারতের 2 জনকে ধরে নিয়ে আসছে, নেগোসিয়েশনের মাধ্যমে পরবর্তীতে সমাধান হচ্ছে। সো আমাদের নতজানু পররাষ্ট্রনীতি তো ছিল মূলত তার ক্ষমতাকে সুরক্ষিত করার জন্য। নতজানু পররাষ্ট্রনীতি কেন তিনি এই নতজানু পররাষ্ট্রনীতির পথে গেলেন কেন? বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক যে অবস্থান, আমরা কিন্তু ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তার গ্যারান্টার হইতে পারতাম যদি আমরা সঠিক রাজনৈতিক নেতৃত্ব আমাদের থাকতো, জিয়া রহমানের মতো কেউ যদি নেতৃত্ব থাকতো। কিন্তু আমরা কি করেছি, আমাদের সকল নেগোসিয়েশন পাওয়ারের জন্য যেসব টুলস আমাদের ছিল, আমরা বিনা বাধা, যেমন ভারতের যে আমাদের সাথে পানি ন্যায্য হিসেবে আমরা পাই না, আপনার 54টা নদীতে তারা বাদ দিয়ে রাখছে, মানে প্রত্যেকটা জায়গায় তাদের যে আগ্রাসন, এই আগ্রাসনের মোকাবেলায় আমাদের যে অবস্থান নেওয়ার সুযোগ ছিল, ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের যে অ্যাডভান্টেজটা নিতে পারতাম, আমরা সকল বার্গেনিং টুলস দিয়ে দিয়েছি ক্ষমতায় থাকার স্বার্থে, নাথিং এলস। যে কোনোভাবেও কাউকে ক্ষমতায় থাকতে হবে। এবং বেসিক্যালি আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার অন্যতম নিয়ামক ছিল ভারতের এই প্রচ্ছন্ন সমর্থন, অন্যায় কর্মকাণ্ডে সরাসরি। ভারত কেন একটি দলের সাথে সম্পর্ক করতে গেল কেন? ভারত তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক, সেই পথ বাদ দিয়ে কেন আওয়ামী লীগের সাথে বা একটি দলের সাথে বা একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতে গেল? ভারতের যদি পররাষ্ট্রনীতি দেখেন আপনি, বিশেষ করে মোদি সরকার আসার পরে, চাণক্য নীতি বা মোদি আসার পরে, যে ভারতের দেখেন তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক নেই। ইভেন ভুটানও ধরেন চায়নার সাথে যে দোকলাম নিয়ে যে যুদ্ধ হলো, সেইখানে ভুটানও কিন্তু তার, যদিও ভুটানের সাথে ভারতের একটা সামরিক চুক্তি আছে যে ভুটানে কিন্তু সেনাবাহিনী নাই, প্রতিরক্ষার দায়িত্ব ভারত পালন করে। সেই সময় কিন্তু ভুটান বলছিল যে সীমান্ত থেকে সৈন্য সরানোর জন্য। মালদ্বীপের ঘটনা আমরা জানি, শ্রীলঙ্কার ঘটনা জানি, পাকিস্তানের সাথে তো চিরবৈরী আমরা বলে, প্রত্যেকটা ভারত একটা আগ্রাসী শক্তি মূলত। তো ভারতের সাথে তার কোনো প্রতিবেশীরই আসলে সুসম্পর্ক নেই, অথচ হওয়া উচিত ছিল কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের জীবনমান উন্নয়নের জন্য। কারণ 7 সিস্টার্সে পৃথিবীর দরিদ্রতম মানুষদের বসবাস, আফ্রিকার চেয়েও এদের মাথাপিছু আয় কম। ভারতের উচিত ছিল আসলে এই সমগ্র অঞ্চলের নেতৃত্বে, যেটা জিয়া রহমান সার্কের কথা বলেছিলেন, যদি সার্ককে বাস্তবায়ন করা যেত, তাহলে ভারতের এই যে দারিদ্র্য পীড়িত লোক, আমাদের সকলের একটা সুষম উন্নয়নের ব্যবস্থা করে দিত। কিন্তু ভারত আঞ্চলিক উন্নয়ন এবং আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা ফোরাম তৈরি করতে পারতাম, কিন্তু ভারতের কারণে এটা কখনোই হয় না। এবং সার্ক কখনো মানে ফাংশনালি হয় না ভারতের কারণে, ভারত এটা চায় না। ভারতের এই আগ্রাসী নীতির কারণেই সার্ক কেন, সার্কের সমস্যা কি, ভারতের সমস্যা কি? আপনি দেখেন, মানে বিষয়টা হচ্ছে যে জিয়া রহমান, আজকে বলতে হয় যেমন জিয়া রহমান কত দূরদর্শী মানুষ ছিলেন। জিয়া রহমান শুধু বাংলাদেশের ভারতের সাথে যে বাইলেটারাল ইস্যুজ, আপনি যখন, ভারত যেহেতু একটা বৃহৎ দেশ, আপনি কখনো 1:1 দেখবেন যে পাকিস্তানের মতো নিউক্লিয়ার ওয়েপন যাদের আছে তারাও কিন্তু 1:1 কাশ্মীর নিয়ে তাদের সাথে সংকট সমাধান করতে পারতেছে না। এবং সিমলা চুক্তির কারণে 1:1 এখানে তৃতীয় পক্ষের মধ্যস্থতারও সুযোগ নাই। সো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো এরকমই। সো জিয়া রহমান চিন্তা করলেন যে ভারতকে ধরার জন্য আমার এই আঞ্চলিক একটা যদি জোট করি, তাহলে আমরা যখন একসাথে 7টা দেশ 8টা দেশ বসবো, সেইখানে ভারতের সাথে যখন আমরা নেগোশিয়েট করব সবাই সবার স্বার্থে, কারণ অভিন্ন নদী বিভিন্ন ইস্যুতে, তখন একটা ইকুইটি থাকবে এবং ভারত বাধ্য হবে সেটাকে এক্সিকিউট করতে, মানে সমমর্যাদা এবং এইটাতে কিন্তু জিয়া রহমান শুধু এই বাংলাদেশের না, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার নেতা কিন্তু এই সার্কের স্বপ্নদ্রষ্টা জিয়া রহমান। এবং
জিয়াউর রহমান দেখেন মধ্যপ্রাচ্যে ওই এটা প্রাসঙ্গিক না হওয়া তো বলতেছি, কারণ জিয়াউর রহমান তৃতীয় বিশ্বের তখন যুদ্ধবিধ্বস্ত দেশের নেতা, মধ্যপ্রাচ্যেও ইরান ইরাক যুদ্ধ বন্ধে ওনার যে ভূমিকা, উনি বাংলাদেশ বিশ্বনেতা হিসাবে তার 4 বছর 9 মাসের মতো উনি শাসন করেছেন। বিশ্বনেতা হিসাবে আসলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সার্ক ছিল ওনার ব্রেন চাইল্ড, এবং সার্ককে এখন আমরা এই সরকার বা পরবর্তী সরকারের সার্কের ব্যাপারে আরো উদ্যোগ নেওয়া উচিত এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত। জি, ধন্যবাদ ইমরান হোসেন। আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো অ্যাডভোকেট আসাদুল করিম শাহীন। আমরা আরেকটি সংবাদে দেখলাম ছাত্রলীগ নিয়ে নাড়াচাড়া করবেন না, সাংবাদিকদেরকে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল এই কথা বলেছিলেন। এ বক্তব্য মূলত গণমাধ্যমের জন্য হুমকি ছিল কিনা, বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবার জন্য এভাবে করা হয়েছিল কিনা? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে যদি মুক্ত রাখা না যায়, সেটিকে কতটুকু গণতন্ত্র বলবো? শুধু নাজমুল কেন, ওরা তো সব একজন শিয়াল এক জায়গায় ডাক দেয় আর সব শিয়াল একসাথে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে একই ডাক দিয়ে। এখন নাজমুল কেন, এই নারায়ণগঞ্জের যে একজন বড় একজন মানে বীর, সে যে হুঙ্কার দিত সাংবাদিকদেরকে ধরে মেরেছেও সে। তারপরে কে না বলেন ছাত্রলীগ মানেই হচ্ছে সন্ত্রাসী, তাদের কাছে সাংবাদিকরা নিরাপদ না, আমাদের ছাত্রছাত্রীরা নিরাপদ না, বিশেষ করে মেয়ে ছাত্রীরা তো সবচেয়ে অনিরাপদ। এবং আপনারা আপনার জাহাঙ্গীরনগরের সেই ঘটনা তো আপনারা জানেন, 96-এর আগে যেটা হয়েছিল, এবং সেই একই ঘটনা কিন্তু এই যে 5ই আগস্টের আগেও চলেছে একই ঘটনা। এবং এই যে 5ই আগস্টের যে আমাদের একটা বিপ্লব হলো, যে সেই আন্দোলনে যে ছাত্রীদের উপর কিভাবে টর্চার করা হয়েছে, সে তো সারা পৃথিবী দেখেছে, শুধু বাংলাদেশের মানুষ না। এবং ছাত্রলীগ মানেই হচ্ছে এইসব, ছাত্রলীগ মানেই হচ্ছে হুঙ্কার আর বড় বড় কথা। কিন্তু যখন না, কিন্তু শাহীন ভাই, আপনিও তো ছাত্র রাজনীতি করেছেন, এই যারা ছাত্র রাজনীতিতে বা ছাত্রলীগে যুক্ত হয় তাদের অভিভাবকরা কি এই হিস্ট্রি দেখেন না বা বোঝেন না? তাদের সন্তানদেরকে কি মানে তারা বোঝান না যে ছাত্রলীগ হচ্ছে কি, মানে ছাত্রলীগ যারা করে অধিকাংশই আওয়ামী ঘরানার পরিবার থেকে আসে, এবং বংশ পরম্পরায়, ওদের বংশ পরম্পরায় ওদের মানে ওদের যে অ্যাটিটিউডটা এবং ওদের বেড়ে ওঠাটাই হচ্ছে একটা ওই ধরনের পরিবেশ, ব্যাড গ্রুম আপ, হ্যাঁ শিওর। এবং ওদের কালচারটাই ওই ধরনের। এবং শেখ হাসিনা তো ধরেন যে কালচার তৈরি করে ছাত্রলীগের জন্য, যে আমার ছাত্রলীগই যথেষ্ট, এটা একটা বাহিনী, একটা সন্ত্রাসী বাহিনী, একটা খুনি বাহিনী। ওদের থেকে ছাত্রও বলা যায় না, ওদেরকে ছাত্র বললে অন্যান্য ছাত্ররা লজ্জা পাবে। এবং ওদের গ্রুমিংটাই হয়েছে ওই ধরনের অসভ্যতা, নোংরামি, মারামারি, চাঁদাবাজি। এবং সবচেয়ে দুঃখ কি যে আমাদের ছাত্র সমাজ, সব দলের ছাত্ররাই কিন্তু কোনো না কোনো বাতাস, তো আপনি যখন মানে বাতাস মানে যখন দূষিত হয় তখন তো সব জায়গায় বাতাস সবাইকেই আক্রান্ত করে। এবং এখনকার যে পরিবেশ যদি কিছুটা খারাপ হয়ে থাকে, সে তো ওদের কাছ থেকে আসছে বাতাস, এলেশন ওদের কাছ থেকে আসছে। সেক্ষেত্রে আসলে ছাত্র সমাজের কি, ছাত্র সমাজের যেটা বর্তমান যারা ছাত্র আছে বা ভবিষ্যতে যারা ছাত্র থাকবে, আমাদের যারা বড় বড় রাজনৈতিক বুদ্ধিজীবী, শিক্ষক, এদের সবাই ঐক্যমত্য হয়ে এই ব্যাপারে তাদের অ্যাকশন যাওয়া উচিত এবং তাদের যে মোটিভেশন দরকার। না, কিন্তু ছাত্র সমাজের যদি চিন্তায়, চেতনায় বা আচরণে পচন ধরে, সেই প্রভাব তো সমস্ত দেশে ছড়িয়ে পড়বে, জাতির উপর। ওরাই তো প্রশাসনে যাবে, ওরাই পুলিশে যাবে। মানে আজকের ছাত্র তো আগামী দিনের বাংলাদেশ, সে ব্যবসায়ী নেতা হবে, সে পুলিশ আমলা হবে, সে মন্ত্রী হবে, আর্মিতে যাবে, তাই না? তো এইভাবে তো আসলে হাসিনা এবং তার রেজিম যেটা করেছে, টোটাল একটা পলিউশন তৈরি করে গেছে। পরে আমাদের হতাশ হলে চলবে না, আমাদেরকে আশাবাদী হতে হবে। এবং বাংলাদেশের ছাত্র সমাজ অনেক সুশীল এবং অনেক ভালো ছেলেও আছে, এবং আমাদেরকে তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। এবং ছাত্র রাজনীতিটাকেও, এবং যারা বকে গেছে বা নষ্ট হয়নি এখনো চূড়ান্ত, তাদেরকে তো রিকনসিলিয়েট করবার সুযোগ, দায়িত্ব এই রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। এটার সাথে আমার দ্বিমত আছে। আমি রিকনসিলিয়েট বলতে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন বলছি না, আমি বলছি যে ছাত্ররা এখনো নষ্ট হয়নি, বাট সম্ভাবনাময় মেধা আছে, তাদেরকে কাউন্সেলিং করলে, মোটিভেট করলে অবশ্যই তারা ফিরে আসবে। কারণ তারা তো কেউই তো জন্মগতভাবে খারাপ হয় না, তাই না? পরিবেশ তাকে খারাপ করে। সুতরাং আমি মনে করি যে এ ব্যাপারে রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের শিক্ষার পরিবেশও ইম্পর্টেন্ট। অবশ্যই সেই ধরনের শিক্ষক দরকার। যেমন এখনো কয়েকজন বেঁচে আছে, সিরাজ ইসলাম চৌধুরী, ওনারা তো এখনো বেঁচে আছে। এই ধরনের শিক্ষক দরকার। এবং এই ছাত্রলীগ থেকে তো শিক্ষকও হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা, যেখানে তাদের
এখন তো জিপিএ যে 3.5-এর উপরে পেতে হবে, ওরা তো ইচ্ছা মতো মানে, এমনকি শেখ মুজিব তো জানেন যে 3rd ক্লাস পাওয়া স্টুডেন্টদেরকেও, যেমন একজন ছিল শহীদুল্লাহ মুন্সি, আমাদের সময় টিচার ছিল ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানে, সে অল 3rd ক্লাস, সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর রিটায়ার্ড করছে। তারপরে এই যে চান নামে একজন ভিসি ছিল না, ওর তো 3rd ক্লাস, ওর 3rd ক্লাস আছে ওর, তো ও কিভাবে একটা ইউনিভার্সিটি ভিসি হয়? এটা শেখ হাসিনা, ওদের মানে কালচারটা এই ধরনের। তো সেক্ষেত্রে মানে কি করণীয়, কি আমাদেরকে এগুলো হজম করতে হবে, আমাদের না এগুলো এটা সমাজের সব জায়গা থেকে প্রতিবাদ আসতে হবে, সমাজ থেকে চাহিদা আসতে হবে, মানে সমাজের যারা নেতৃত্ব, সমাজের যারা সুশীল সমাজ বলেন বা না, শাহিন ভাই সুশীল শব্দটি কিন্তু আসলে আচ্ছা। আপনারাও এটাও হাসিনার সময় মানুষ এটার উপর বিরক্ত হয়েছে। সুশীল শব্দটা তো ভালো, কিন্তু সুশীল শব্দটাকে তো একেবারে নষ্ট করে দিয়েছে। কে নষ্ট করেছে? ওই যে সেই গত রেজিম, ওরাই নষ্ট করে দিয়েছে। ধন্যবাদ শাহিন ভাই, আমরাও আশাবাদী। ইমরান ভাই, একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় আমরা কি একটুও পরিবর্তন দেখছি? বাট আমাদের তো পরিবর্তন হতে হবে বাংলাদেশের স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে। নিঃসন্দেহে বেসিক্যালি আমরা তো স্বাধীনতার পরে প্রায় 53-54 বছর হয়ে গেছে। সেই হিসেবে আমরা যদি দেখি ভিয়েতনামের এক্সপোর্ট আমাদের চেয়ে প্রায় 5-6 গুণ বেশি, আমরা $50 বিলিয়ন এখনো করতে পারি নাই। অথচ দেখেন তারা কোথায় চলে গেছে। তাদের রাজনৈতিক স্থিতিশীলতা বা তাদের রাজনৈতিক ব্যবস্থাপনা আমাদের ভিন্ন, কিন্তু আসলে আমাদের যদি আমরা 5ই আগস্ট পরবর্তী যে পরিস্থিতি আমরা যদি দেখি, আমাদের যে এক্সপেকটেশন ছিল সেখানে আসলে আমরা মানে কিছুটা আশাহত হচ্ছে নিঃসন্দেহে। যাদেরকে আমরা আরও অনেক বেশি বিনয়ী, আরও অনেক বেশি সৎ আশা করতেছিলাম, তাদের কাছ থেকে সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না। কিন্তু তারপর আমাদেরকে আশাবাদী হতে হবে। আমাদেরকে জোর করে কি আশাবাদী হওয়া যায় ইমরান ভাই? জোর করে বসে কি আসলে আমাদের প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে আমরা আগে যদি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, এবং দেখেন আমরা 15 বছর 17 বছর তো পুরো একটা অসুস্থ প্রক্রিয়ার মধ্যে ছিলাম, একটা অনৈতিকতাই ছিল তখন রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র। আপনি সেখান থেকে রাতারাতি উত্তরন্ত ঘটানো যাবে না, একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমেই আপনাকে যেতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ধরেন অর্থনৈতিক সেক্টরে আমাদের যে বিশৃঙ্খলা ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেটা কিন্তু মোটামুটি ভালো একটা ব্যবস্থা হচ্ছে। কিন্তু পলিটিক্যাল আমাদের যে ঐক্য বা আমাদের যে এই জায়গাটা আমাদের একটু প্রবলেম হচ্ছে। এইখানে আমাদের মনে হয় যে তরুণদেরকে এই নতুন বাংলাদেশের যে স্বপ্নতা আমরা দেখছিলাম, এইখানে তাদেরকে আসলে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার যে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটা তারা বোধহয় সঠিকভাবে করতে পারতেছে না, খেই হারিয়ে ফেলেছে। এবং তাদের প্রতি পরামর্শ থাকবে, তাদেরকে বিনয়ী হতে হবে, তাদেরকে আরো সৎ হতে হবে। হ্যাঁ, তাদেরকে আরো সৎ হতে হবে এবং এদেরকে পলিটিক্যালি আমি মনে করি যে যারা পুরনো রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা অন্যদেরকে একটা গার্ডিয়ানশিপের মতো তাদের সাথে আচরণ হওয়া উচিত। তারা যাতে ভুল না করে, তারা ভুল করলেও তাদেরকে সঠিক পন্থায় নিয়ে আসা উচিত। এটা বিএনপিকে আমি মনে করি এই মুহূর্তে দায়িত্ব পালন করা উচিত। যেটা আমরা 5ই আগস্ট পরবর্তী আমরা তারেক রহমানের বক্তব্য যদি বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে একজন স্টেটম্যান, একজন জাতীয় নেতা হিসাবে ইনক্লুসিভ বক্তব্য, আপনি কোথাও দেখবেন যে কোনো বিভেদের, বিষোদ্গার এগুলো কিন্তু নাই। সো আমাদের প্রত্যেকেই সেটা ফলো করা উচিত, আমাদের প্রত্যেকেরই উচিত আসলে। ইমরান ভাই, এই জায়গায় আমার একটি প্রশ্ন জন্ম নিয়েছে। এই যে ওনার তারেক রহমান সাহেবের কথা বললেন, ওনার বক্তব্য কি ওনার দলের সকল কর্মীরা বোঝে? তাদের আচরণের মধ্যে কি তার বহিঃপ্রকাশ দেখতে পান সবটুকু? না, নিঃসন্দেহে এখানেও ঘাটতি আছে, কোনো সন্দেহ নাই, আমরা সত্য স্বীকার করতে হবে। কিন্তু আমরা যদিও শাহিন ভাইয়ের সাথে আমি একমত যে আমরা তারপরেও আশাবাদী, অবশ্যই আশাবাদী। কিন্তু আপনি দেখেন যে বিএনপি এর মধ্যে যে সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়েছে, কয়েক হাজার বহিষ্কার করতে হলো। এটিও তো এই রাজনৈতিক কালচারও ছিল না যে নিজ দলের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করা। নিঃসন্দেহে বিএনপির এই জায়গাটুকুতে প্রশংসা করতেই হবে। কিন্তু যারা 17 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, তারা হুট করে আবার অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে পড়লো বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার মতো কার্যক্রমের সাথে তারা জড়িয়ে পড়লো, এটিও তো আমাদের একটু কষ্টদায়ক। এটা যদি একটু ব্যাখ্যা করি, দেখেন আমাদের যে পলিটিক্যাল কালচার গত 52-53 বছরে, রাজনৈতিক দলগুলো কিভাবে চলে, তার আয়ের উৎস কি, এবং এই পথে হেঁটেই কিন্তু হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। হ্যাঁ, সেটাই। এই বিষয়গুলোতে যদি আপনার স্বচ্ছতা নিয়ে আসা যায় এবং মানে আপনার, তাহলে দেখবেন যে রাজনৈতিক সংস্কৃতির একটা বড় পরিবর্তন আসবে। ছাত্র রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদের স্বার্থ নিয়ে যদি তারা শুধু রাজনীতি করে, জাতীয়ভাবে তাদের যে ভূমিকা সেটা থাকবে,
কিন্তু আমরা দেখি যে আসলে অনেক বেশি ভূমিকা পালন করতে গিয়ে তারা হয়তো তাদের ছাত্রত্বই ঠিক রাখতে পারে না, এই ধরনের বহু সমস্যা আছে। সো আমার মনে হয় যে আমরা আশাবাদী যে বিএনপি তার যে 31 দফার মাধ্যমে জাতীয় ঐক্যমতের সরকারের কথা বলেছেন, তারা যদি ক্ষমতায় আসেন, সবাইকে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয়, তারেক রহমানের গত 10 মাসের যে কর্মকাণ্ড, সেইখানে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে আমরা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হিসেবে তার কাছ থেকে এক্সপেক্টও করি। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে সৎ, সবচেয়ে দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার ছেলে হিসাবে আমরা এক্সপেক্ট করি যে উনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন। একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আসলে কেন আমরা খেই হারালাম? আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক নেতারা অধিকাংশ ভালো কাজ করেছে, কিন্তু একেবারে মোটা দাগে বেশ আমার ব্যক্তিগত ধারণা, মানে বড় বড় বিপ্লবের পরে বা পরিবর্তনের পরে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেটা কন্ট্রোল হচ্ছে। আর যেটা ভাইয়ে বললেন যে বিএনপির বহিষ্কার করা হয়েছে ছাত্রদল বা যুবদল, এটা যেমন সত্য, আবার এটাও আপনাকে স্বীকার করতে হবে যে সমাজের আনাচে কানাচে কিন্তু অনেক দুষ্কৃতিকারী আছে যারা বিএনপির না, অথচ যখন কিছু একটা করতে অপকর্ম করা হয় তখন বিএনপির সাইনবোর্ডটা ব্যবহার করা যায় আমি বিএনপি করি, আসলে সে বিএনপি করে না। তাহলে বহিষ্কার হলো কি করে? বহিষ্কার হয়েছে সবাই, যে বহিষ্কার হয়েছে কিছু খুব যারা হয়েছে তারা সবাই যে অপরাধী তাও না। জাস্ট অভিযোগ করা হয়েছে তারাও কি মবের শিকার, পলিটিক্যাল মব? তারা পলিটিক্যাল মবের শিকার, অনেকেই শিকার, অনেক ভিক্টিমাইজ হয়েছে যে সে জানেই না, সে জানে না যে সে কি হয়েছে, তার নামে বহিষ্কার হয়েছে। যেহেতু পত্রিকা আসছে, ফেসবুকে লেখালেখি হয়েছে, বহিষ্কার। শাহিন ভাইকে একটু সাপ্লিমেন্ট করি, যে জায়গাটা বলছিলেন যে আসলে যখনই কোনো রাজনীতি, যেহেতু বৃহত্তর সংগঠন এবং পরবর্তীতে সম্ভাব্য ক্ষমতা আসবেন, সো যারা প্রফেশনাল ক্রিমিনালস, চাঁদাবাজ, ধান্দাবাজ, তারা কিন্তু এখন বিএনপি শেল্টার নেওয়ার চেষ্টা করবে, পাওয়ারের সাথে থাকা। সো আলটিমেটলি এই সমস্যা তো আছেই, সো এগুলোকে অ্যাড্রেস করতে হবে ভাই, আপনি বিএনপির দায়িত্বে আছেন, অ্যাড্রেস করতে হবে। ছাত্রলীগ এবং অন্য দল এবং অনেক গুন্ডাপান্ডা কিন্তু ছাত্র দল সেজে বা যুবদল সেজে চাঁদাবাজি করছে, কিন্তু এখন এই ধরনের ঘটনা আমরা দেখেছি। সচেতন হওয়া উচিত। এখানে আমাদের হয়তো একটু ঘাটতি আছে যে আমরা ওই ধরনের মনিটরিংটা ভালোভাবে করতে পারছি না, আমাদের কোথাও ঘাটতি থাকতে পারে। তারপরে তো আমাদের মাননীয় চেয়ারম্যান, উনি তো লন্ডন থেকে উনি রাত 3টের সময়ও এমন হয়েছে, ওনার স্যাক্রিফাইস, ওনার ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ নেই। উনি তো কি বলবো, উনি যে পরিশ্রম করেন সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ওনার কোনো ঘুম নাই, ওনার কোনো খাওয়া নাই এখন। তাহলে এইরকম সিচুয়েশনে বা রাষ্ট্রে এই মুহূর্তে নির্বাচন না সংস্কার না নির্বাচন, ডিসেম্বরে না জুনে, এই নিয়ে বিতর্ক চলছে। এরকম সিচুয়েশনে আসলে ছোট্ট করে বলবেন 30 সেকেন্ডে আপনার পরামর্শ কি? রাজনৈতিক একটি দলের মধ্যে থেকে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে কেমন প্রত্যাশা করেন, সরকারের কাছ থেকে কেমন প্রত্যাশা করেন? আমি তো সবার কাছ থেকে সৌন্দর্য। শোনেন, এই পৃথিবীতে একজন দার্শনিকের বক্তব্য যে মানুষ অস্ত্র দিয়ে যা মানুষ হত্যা করছে তার সাথে কথা দিয়ে বেশি হত্যা করছে, একজন দার্শনিকের কথা। তবে আমরা যেন ওইটা ত্যাগ করি। আরেকটা যেটা বলবো যে নির্বাচনের কথা আপনি বললেন, যে পৃথিবীর সব জায়গায়, অনেক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট হয় জাস্ট নির্বাচনের জন্য, অন্য কিছুর জন্য না, এবং তাদের মেয়াদ কিন্তু 3 থেকে 6 মাস। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সমাজ যদি প্রতিষ্ঠা হয়, তখন রাজনৈতিক আমাদেরও দায়িত্ব অনেক বেড়ে যাবে। জি, ধন্যবাদ। ইমরান হোসেন, 30 সেকেন্ডের মধ্যে শেষ করব। মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার, মূলত প্রথমত এই গত 16 বছরের আন্দোলনে এবং জুলাই আন্দোলনে যারা আহত নিহত, এদের চিকিৎসা পুনর্বাসন সরকারের প্রথম কর্তব্য এটা হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে যে বিচারের ন্যায় বিচার নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে মিনিমাম সংস্কারের মাধ্যমে ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে, কারণ রোজা চলে আসবে ফেব্রুয়ারির পরে, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করা। এবং এই সংস্কারটা একটা কন্টিনিউয়াস প্রসেস, পরবর্তী সরকার ন্যাশনাল আমাদের একটা মানে ঐক্যের মাধ্যমে এগুলো যাতে পরবর্তীতে বাস্তবায়িত হয় সেই ব্যবস্থা নেওয়া। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই ধন্যবাদ জানাই, এই ধরনের রিসোর্স যাতে পরবর্তীতেও বিএনপি আসলেও যাতে উনি একটা মানে অবস্থান বা একটা কার্যকর করার সুযোগ থাকে, সেই ব্যবস্থা ব্যবহার করতে পারে, সেই যোগ্য যাতে বিএনপি পরবর্তী নির্বাচিত সরকারকে সেটিও নিশ্চিত করা উচিত, করলে সেটা দেশের জন্য ভালো হবে। মেধাগুলোকে আমরা ব্যবহার করে রাষ্ট্র উপকৃত হবে। জি জি জি, সেটা ভালো হবে। ধন্যবাদ মোহাম্মদ ইমরান হোসেন, ধন্যবাদ অ্যাডভোকেট আসাদুল করিম। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নতুন পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি
সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।